আরে দুষ্টু পোলা পাই তোরা মারিস না কেহ লাইন। আমি মই দিয়ে নেমে পালাইছি। এবার প্রেমের কথা বললে আমি করব কোয়ারেন্টাইন। 1 2 3 4 5 6 7 8 9 দিবস রজনী আমি যেন কার আশায়। তুমি সবাইকে গিয়ে বোঝাতে পারবা না যে তুমি নির্দোষ, রাইট? আমি সবাইকে গিয়ে বোঝাতে পারবো না। এইটা কি একটা শিল্পীর করা উচিত? খুবই এখন একটা নেগেটিভ কথা বলবো, যেটা বললে আমি জানি আমাকে এখন অ্যাটাক করবে। অন্তত অতটুকু এক্সপোজ না করে অন্তত গাটা বাঁচায় চলা, তার শিল্পী সত্তাকে সেভ করার জন্য। নিজেরই মনে হয় যে আমি দুইটা চেহারায় দুই জীবন যাপন করছি। পারফেক্ট। এবং আমরা জানি যে যে চ্যানেলটা ছিল ওই সময়টাতে সেটাও পুড়িয়ে দেওয়া হয়েছে ওই সময়টাতে। গ্রুপিং করা হতো। গ্রুপিং জিনিসটা ওই জায়গা ছাড়া বাকি সব জায়গায় হচ্ছে। আমি এখন দেখতেছি বা নিজের দলের মধ্যে সীমাবদ্ধ থাকা এই কাজটা আমি কখনোই ওখানে হতে দেখিনি, বরং এই কাজটা আমি এখন হতে দেখছি। যারা আড্ডা দিচ্ছে তারাই শুধু গানের তালিকায় থাকছে, তাদেরই গান প্রকাশ হচ্ছে, প্রচার হচ্ছে, তাদেরকে দিয়েই গান গাওয়ানো হচ্ছে। কেন? যে কোনো কাজই করছে না, যে শুধু বাসায় ছেঁড়া কাঁথার মধ্যে আর একটা চকির মধ্যে বসে আছে, আর তার কাছে একটা স্মার্টফোন আছে এবং তার একটা যদু মধু কদু নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে যেখানে সে যা ইচ্ছা তা লিখতে পারে। এক্স তুমি এই কাজটা ভালো করতেছো না, ওয়াই তুমি এটা কি করতেছো, তোমার জীবন শেষ, তোমার জীবনে কিছু হবে না। তোমার সাথে আমার এর আগে দেখা হয়েছে কত বছর আগে? 5 বছর। রাইট। এই 5 বছরের সাথে আমার আবার দেখা হলো, সেটাও অন স্ক্রিন, বাট ওটা ছিল রেডিও আর এটা হচ্ছে টেলিভিশন। এবং আমার বিশ্বাস এই 5 বছর আগে আপনি আমাকে যতটুকু দেখেছিলেন এখনো মনে হয় আমি তাই আছি। না, কিন্তু তার মধ্যে জীবনে অনেক অভিজ্ঞতা যুক্ত হয়েছে তোমার। সেইটা তো আলটিমেটলি বাই দ্য ওর সাথে আমার তুমি সম্পর্ক, এবং আমি ওকে অনেক স্নেহ করি, অনেক পছন্দ করি। সো ঐশী, এর মধ্য দিয়ে অনেক কিছু যুক্ত হয়েছে, জীবনে বিয়োগও হয়েছে। আমরা যতদূর জানি আঙ্কেল মারা গেছেন, তোমার বাবার কথা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ঐশী, রিসেন্ট কিছু ইস্যু এসছে, এগুলো নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলতে চাই, যদি তুমি কমফোর্ট ফিল করো। তো কোনো একটা স্টেজ পারফরমেন্সের জায়গাটাতে কোনো একটা কিছু এসকেপ করা বা কোনো একটা আমার একটি অনুষ্ঠান ছিল, আমি সেই অনুষ্ঠানটা, আমার ক্ষেত্রে যেটা হয়, আমি অনুষ্ঠান শেষ করে আমি জাস্ট ডিরেক্ট গাড়িতে যাই এবং আমি মানে ওই জায়গাটা আমি লিভ করি, আমি দেরি করি না। কারণ আমার সবসময় একটা মাথায় একটা প্রেশার থেকে, তাড়া থাকে, বাসায় যেতে হবে, পড়তে হবে, পড়া নিয়েই থাকে। আমি আমার লাইফটা শুধু আমার গান, কাজ, পড়াশোনা, আমার পরিবার, আমার ঘর, এই জায়গায় ফোকাসড অলওয়েজ। সো আমি আমার অনুষ্ঠান শেষ করে বাসায় আসার পর শুনলাম যে আমাদের সেই অনুষ্ঠান স্থলে তাদের নিজস্ব কোনো একটা কিছু নিয়ে ঝামেলা হয়েছে এবং সেখানে একটা ভুল তথ্য প্রচার হয়েছে যে ওই ঝামেলার ভেতরে আমিও ছিলাম, আমাকে অবরুদ্ধ করা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর হয়েছে, এই ধরনের কথাবার্তা শোনা গেছে। সো এগুলো আসলে লোকমুখে শোনা কথা, এটা পুরোপুরি ভিত্তিহীন, কারণ এরকম কোনো কাহিনী আসলে হয়নি। ওকে, সো বেসিক্যালি ওখানে গন্ডগোল হয়েছে, কিন্তু তার অনেক আগেই তুমি ওখান থেকে চলে এসেছো। হ্যাঁ, তার আমি চলে আসার পরে গন্ডগোলটা হয়েছে। কিন্তু তোমার নামটা না দিলে হয়তো বা এই ঘটনা এভাবে নিউজও হইতো না বা মানুষজনের কাছে আসতো না, সে কারণেই করা হয়েছে। আমি এটা যেটা যতটুকু দেখেছি, আমাদের সামনেও তো আসলে আসে যে কোনো একটা জায়গা থেকে ভুল করে অন্য একজন সাধারণ মানুষ বা সে, তার পরিচয় তো আমি জানি না, একটা ভিডিওতে দেখা গেছে যে সেই মেয়েটি ওই জায়গা কিভাবে পরিত্যাগ করছে জায়গাটা, সেটা সবাই ভিডিওতে দেখতে পাচ্ছে। সো ওই ভিডিওটা দেখে ওই ভিডিওটা ভুল ক্যাপশন দেওয়া হয়েছিল যে এটা আমি এভাবে যাচ্ছি। সো ওটা নিয়েই সবাই একটা, আমাদের তো আসলে ভুল তথ্য ছড়াতে টাইম লাগে না। রাইট না, আমার কাছে আসছে যে মানে ইটস খুবই এমব্রেসিং যে কনসার্ট করতে গিয়ে দেয়াল টপকে প্রাণে বাঁচলো কণ্ঠশিল্পী ঐশী। দিস ইজ ভেরি এমব্রেসিং। এটা আমি সত্যি কথা বলতে আমি এটা দেখছি আর হাসছি। এটা তো চেহারাও চেনা যাচ্ছে না এরকম ভাবে, মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে চুল বড় একটা মেয়ে, আর চেহারা তো মিলতে হবে আসলে, মানে মেলাতে হলে তো মিলতে হবে কিছু একটা। যে ধরনের ড্রেস পরেছে আমার মনে হয় না তুমি
ধরনের ড্রেস কখনো পরো? হ্যাঁ, আর ওই অনুষ্ঠানেও তো আমি এই ড্রেসটা পরা ছিলাম না, আমি অন্য একটা ড্রেস পরা ছিলাম, সেটা সবাই দেখেছে, ছবি আপলোড হয়েছে, আমার অনুষ্ঠানের যে স্টেজের ছবি সেটা সবাই দেখেছে। সো সব দিক থেকেই আসলে যদি আমরা সুস্থ মস্তিষ্কে চিন্তা করি এটা ভিত্তিহীন। আমার কাছে দুঃখজনক মনে হয়েছে যে একটা জাতীয় টেলিভিশন চ্যানেলে একটা ভিত্তিহীন সংবাদ এভাবে প্রচার করাটা আমি মনে করি না সমীচীন, কারণ তাদেরকে আমরা সবাই বিশ্বাস করি। সো একটা সাধারণ মানুষ যখন দেখছে যে একটা জাতীয় নিউজ চ্যানেল এই জিনিসটাকে প্রমোট করছে, তখন তারা বিশ্বাস করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এবং তখন আমার কথা মনে হবে যে আমি এই জিনিসটা ফেস করেও আমি পার পেতে চাচ্ছি যে এই বিষয়টা ঘটেনি, কিন্তু বিষয়টা দেখে যে আমি আসলে খুব মজা পাচ্ছি, আমার জন্যই এটা একটা বিনোদন হয়ে গেছে যে আচ্ছা দেখি তো আর কি করছে। আমার মাঝখানে দেখলাম এআই দিয়ে ছবি বানাইছে যে মানে আমি একটা ময়ূর উপর দাঁড়ানো, সো এটা আমার জন্য খুবই ফানি। মাঝখানে আমরা দেখলাম, মানে আমি তোমাকে ইন জেনারেল এই প্রশ্নটা করতে চাই, লাইক তুমি তোমার মিউজিক সত্তার বাইরে এসে যদি বিষয়টাকে দেখো, ধরো একজন খুবই কনফিডেন্ট, খুবই কোয়ালিটিফুল একজন শিল্পী বা পারফর্মার, সে তো যে দেশে জন্মগ্রহণ করে সে দেশের সবার সম্পদ, রাইট? ওকে, কিন্তু কখনো কখনো দেখা যায় যে তার মুভমেন্ট, তার চলাচল কখনো কখনো তাকে ক্যাটাগরাইজ করে ফেলে, কিছু মানুষ তাকে অপছন্দ করা শুরু করে, হ্যাঁ, ওই মুভমেন্টগুলোর কারণে। এটা হয়তো সে তার ভালোবাসার জায়গা থেকে করছে বা পার্সোনাল বেনিফিটের জন্য করছে, কিন্তু কখনো যখন ওগুলো অনেক ফোকাসড হয়ে যায় তখন ৮-১০ জন মানুষ দেখা যাচ্ছে তাকে অন্যভাবে চিন্তা করার সুযোগ তৈরি হয়। এইটা কি একটা শিল্পীর করা উচিত? তোমার কি মনে হয়? প্রথমত আমি একটা প্রশ্ন রাখতে চাই সবার কাছে, সেটা হচ্ছে আমার কাজটা আসলে কি? আমার কাজটা হচ্ছে গান গাওয়া, এবং আমি যেহেতু একটা সেন্সিটিভ প্রফেশনের মানুষ হিসাবে নিজে পরিচয় দাঁড় করাচ্ছি, তো সেই জায়গাটায় আমার যে কাজটা করতে হয় সেটা করতে থাকা, আমার পরিবারকে সময় দেওয়া, আমি ভালো থাকা। আমি যেটা মনে করি, আমি তো সবগুলো কাজই করছি, এবং এর বাইরে আর অন্য কোনো কাজ আমি করছি কি করছি না, এটা কেউ যদি আমাকে এসে দেখাতে পারে প্রমাণ, তখন আমি ভিন্ন কথা বলবো। হয় কি, মানে আমাদের কমিউনিটিটা কিন্তু অনেক ছোট, হ্যাঁ, আমরা ব্যক্তি জীবনে কি করছি আমাদের সোশ্যাল মিডিয়াতে এগুলো দিন শেষে এক্সপোজ হয়েই যায়। তো ধরো তুমি অসাধারণ একজন মানুষ, ব্যাপারে কোনো সন্দেহ নাই, এই ব্যাপারে আমার নিজেরই আত্মবিশ্বাস আছে, ওকে আলহামদুলিল্লাহ। কিন্তু ফ্যাক্ট হইলো কি, ধরো তুমি একটা মানুষকে পছন্দ করো, লাইক আমাকে হয়তো পছন্দ করো, এবং আমার কোনো একটা অ্যাটিটিউড সেটা হয়তো বাংলাদেশের অর্ধেক মানুষ পছন্দ করে না, কিন্তু তুমি যে আমাকে পছন্দ করো বা তুমি যে আমার সাথে চলো, যে কারণে দেখা গেল তোমাকেও মানুষ অপছন্দ করা শুরু করেছে। এইখানে আমি বলতে চাচ্ছি যে এখানে একজন শিল্পীর দায়িত্বটা কি? শিল্পীর দায়িত্বটা কি এরকম হতে পারে না যে অন্তত অতটুকু এক্সপোজ না করে অন্তত গাটা বাঁচায় চলা, তার শিল্পী সত্তাকে সেভ করার জন্য? মানে আমি জানি না, ধরো তোমার এইজ যদি এখন 22, 23, 25 বা আরো কম হয়ে থাকে, কোনো সমস্যা নাই, মানে অতটুকু ম্যাচুরিটি তোমার জায়গা থেকে তুমি লাইক তুমি যেই সময়টাতে এইভাবে ইনভলভ ছিলা বা যা হয়েছে, সেটা আমার কাছে মনে হয়েছে খুব ইমোশনাল একটা বয়স। মানে ওই জিনিসটাকে এখনো হয়তো বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যে ইনভলভমেন্ট তোমার বা আরো অনেকেরই ছিল। একটা সত্যি কথা বলতে কি, আরো অন্যান্য যাদের ইনভলভমেন্ট ছিল তাদের সাথে না আমারটা মিলে না এই কারণে আমি কিন্তু পারিবারিকভাবে ইনভলভড ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। পারিবারিকভাবে বলতে আমার মা, বাবা, ভাই, মানে আমার এক কথায় বললে আমার ছোট ভাইরাও এই পরিবেশটা দেখতে দেখতে বড় হয়েছে। ওই পরিবেশটাতে গিয়ে থেকে খেয়ে, ওই পরিবেশটা ওদের জন্য একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ। মানে মাঝে মধ্যে আমি আমার সবচেয়ে ছোট যে ভাইটা, যে আমার 11 বছরের ছোট, ওর মুখেও শুনি যে আমি তো জানি পরিবেশটা কেমন। সো মানুষের ভুল বোঝাবুঝি দিয়ে আসলে কিছু আসে যায় না। আমার সহজ উত্তর হচ্ছে আমি গানটা করেছি, এবং ওই পরিবেশটা আমার গানের পরিবেশ ছিল, একান্তই গানের পরিবেশ ছিল, গানের প্রতি ভালোবাসা এবং গান নিয়ে চর্চা ছাড়া আর কিছুই ছিল না। তাহলে আমি কোন জিনিসটা লুকাবো? যেই জায়গাটা আমাকে দুর্বল করবে। আমি তো দুর্বল হওয়ার মতো বা দুর্বল করার মতো আমার পুরো জীবন ইতিহাসেই কিছু নেই। ঐশী, হোয়াট ইউ ডুইং, নিশ্চয়ই তোমার কাছ থেকে একটা অ্যান্সার আছে। তুমি এখন পর্যন্ত জীবনে যা করছো সেটার একটা অ্যান্সার তোমার কাছে ডেফিনেটলি আছে, এবং তুমি জানো যে 1 আর 1 যোগ করলে 2ই হবে। হ্যাঁ, কিন্তু পাবলিকের কাছে সেটা 3 হয়ে যাচ্ছে, এবং সেই 3টা এখন পাবলিককে আমি কি বলবো বলেন? পাবলিক তো আমার মই দিয়ে পার হয়ে যাওয়া দেখেও বলতেছে ওটা আমি মই দিয়ে পার হইছি। দিন শেষে আমাদের মতো পারফর্মারের কাছে পাবলিক অনেক বড় একটা ফ্যাক্ট। কেন ফ্যাক্ট বলি? কারণ ধরো তুমি অসম্ভব, আমি যতটুকু জানি, মানে তুমি অসম্ভব
মানে এক্সক্লুসিভ একটা আর্টিস্ট এই ফোক ঘরানার, তোমার মতো হাই পিচে আগামী মানে বিগত 10-15-20 বছরে কেউ আসে নাই, আগামী 20 বছরে কেউ আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে, মানে ফিমেল ক্যাটাগরিতে আমি যদি বলি। সো এইখানকার সম্ভাবনাটা, এখানকার লায়াবিলিটিটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা লায়াবিলিটি। হ্যাঁ, তুমি যাই করো না কেন, তুমি গানটা যদি শুধুমাত্র তোমার জন্য করো, মানুষ কি ভাবলো না ভাবলো সেখানে যদি তোমার কোনো দায় না থাকে, তাহলে ইউ আর পারফেক্টলি ওকে, যা অ্যান্সার দিচ্ছ। কিন্তু জনগণ যদি ফ্যাক্ট হয়ে থাকে তোমার গানের জন্য, তাহলে ডেফিনেটলি অনেক সময় হয় কি আমরা এক যোগ করলেও যে 2টা হয়, জনগণ 3 ভাবতেছে, এই কারণে 2 থেকে আমরা অনেক সময় সরে আসি। জনগণ 3টা কেন ভাবছে? আমি তো শুধু গান করেছি, এমন তো না আমার কাছ থেকে অন্য কোনো অ্যাক্টিভিটিস ওই জায়গা থেকে কেউ দেখেছে, দেখেনি তো। হয়তো আমার গান প্রকাশ হয়েছে, অথবা আমি লাইভ গান করেছি, অথবা গান আড্ডা দিয়েছি। আমরা শুনেছি এরকম যে একটা মানে গ্রুপিং করা হতো, এবং গ্রুপ বলতে বোঝাতো যে ওই গ্রুপটা শুধু ওই গ্রুপটাই মেইনটেইন করে, তার বাইরে কাউকে আমি এখন একটা সহজ একটা আমি সহজ না আসলে, আমি খুবই এখন একটা নেগেটিভ কথা বলবো, যেটা বললে আমি জানি আমাকে এখন অ্যাটাক করবে। আমি একটা কথা বলি ভাইয়া, গ্রুপিং জিনিসটা ওই জায়গা ছাড়া বাকি সব জায়গায় হচ্ছে। আমি এখন দেখতেছি গ্রুপিং ওইখানে ছাড়া আর বাকি সব জায়গায় হচ্ছে, ওখানে কোনো গ্রুপিং হয় না। আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে যদি 2000 শিল্পী থাকে, তাহলে ওই 2000 শিল্পীকে গিয়ে জিজ্ঞেস করে আসতে পারেন যে কেউ কখনো অসম্মানিত হয়েছে কিনা ওই জায়গায় গিয়ে। ওখানে কিন্তু কোনো গ্রুপিং হয় না। তাহলে এতটা সমালোচনা কেন? এখন মনে করেন সমালোচনা তো কাকে নিয়ে হয়, এখন আমি আবার চলে যাব ফিলোসফিক্যাল কথাবার্তায়। আমি যেটা নিজেকে শেখানোর চেষ্টা করছি, সব ঠিক ছিল, আমি মনে করি সব ঠিক ছিল। আমার চোখের সামনে আমি দৃষ্টিকটু কোনো কিছু কখনো দেখিনি, এবং আমি বললাম তো আমার 11 বছরের ছোট ভাইও সেই পরিবেশে, মানে একদিন দুদিন না, অনেক বছর আমার সেই পরিবেশে আমার ক্যারিয়ারের 11 বছর সময় কেটেছে। 11 বছরের জীবন নিয়ে তো আমি এখানে নিশ্চয়ই কোনো মানে বানোয়াট কথা বলতে আসবো না। মানে আমি হয়তো অফ ক্যামেরা আপনাকে আরও ভেঙে অনেক কিছু বলতে পারতাম, আরও অনেক কনফিডেন্টলি, বাট এখন হয়তো একটু ইনডিরেক্টলি বলছি। বাট আমি 100% আত্মবিশ্বাসের সহিত একটা কথা বলতে পারি, গ্রুপিং বা শিল্পীদেরকে ছোট করা বা নিজের দলের মধ্যে সীমাবদ্ধ থাকা, এই কাজটা আমি কখনোই ওখানে হতে দেখিনি। বরং এই কাজটা আমি এখন হতে দেখছি, আমার সাথেও হতে দেখছি। কেন? কারণ আমি আমার হোল ক্যারিয়ারে কখনো কোথাও গিয়ে হ্যাঁ আমার এখানে গিয়ে আজকে একটু 1 ঘন্টা বসে থাকতে হবে, মেইনটেইন করতে হবে নেটওয়ার্কিংয়ের জন্য, না হলে তো আমাকে কাজ দিবে না। আমি কিন্তু এই কাজটা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কখনো করিনি। যদি আমার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আমাকে কাজে ডেকেছে, যদি আমাকে যোগ্য মনে করেছে, আমি সেই হিসাবে কাজ করেছি এখনো পর্যন্ত। সো তখন তো আমি দেখি না, এখনো তো আমি দেখি যে যেখানে আড্ডা হচ্ছে, যারা আড্ডা দিচ্ছে তারাই শুধু গানের তালিকায় থাকছে, তাদেরই গান প্রকাশ হচ্ছে, প্রচার হচ্ছে, তাদেরকে দিয়েই গান গাওয়ানো হচ্ছে। কেন? কোনো কোনো গান হয়তো নিজের কাছে একটু মাঝে মধ্যে মন খারাপ লাগে যে আচ্ছা আমি তো, আমার মধ্যে এতটুকু আত্মবিশ্বাস আছে যে আমার মনে হয় এই গানটা হয়তো আমিও গাইতে পারবো, বা এই গানটা আমার ঘরানার গান, বা আমি আর একটু নিজের জায়গা থেকে বেটার চেষ্টা করতে পারবো। আমি বলছি না যে আমি বেস্ট, আমি চেষ্টা করতে পারবো, কিন্তু সেখানে যদি দেখি যে এই ঘরানারই না, বা যে জোর করে একটা জায়গায় তাকে বসানোর চেষ্টা করা হচ্ছে তার ঘরানাটাকে বাদ দিয়ে, কেন? কারণ সে আমার বান্ধবী, তখন তো আমাদেরও খারাপ লাগে। আমি তো কখনো সিন্ডিকেট করিনি, আমি সবসময় শুধু গান গেয়েছি, এবং আমি এখনো তাই করছি। এই জন্য আমি যদি কখনো দেখি যে কোনো কিছুতে কেউ নেতিবাচক কথা বলে বা চেষ্টা করে আমাকে কোনো একটা গ্রুপিংয়ের মধ্যে ফেলার, আমি সেটাকে পাত্তা দিই না। আমার দরকার মানুষ আমার গান ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসে তারা যদি আমাকে ভালোবাসাটা দেয় সেটাই আমার জন্য অনুপ্রেরণা, এবং সেটাকে আমি আমার চালিকা শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি যেভাবে গান করে যাচ্ছি আমি আমারটা করে যাব। তো এর বাইরে যেই জিনিসটাই আমি দেখি যে আমাকে একটু আমার মনে ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই জিনিসটাকে আমি ইগনোর করার চেষ্টা করি, যে এটা আমি গায়েই লাগাবো না, কারণ সেটা আমার জন্য সময় নষ্ট হবে। আমার সময়টা দেওয়া উচিত আমার স্কিল ডেভেলপমেন্টে, আমার কাজে। সো তুমি কি মিস করো, মানে সামহাউ এনভায়রনমেন্টটা মিস করো? লাইক আমি অনেক মিস করি।
ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।